অর্থনীতির শ্বেতপত্রে উঠে এসছে স্বৈরাচার আমলের হরিলুটের কর্মকাণ্ড, 17 লাখ কোটি টাকা বাহিরে পাচার, বিভিন্ন প্রকল্প থেকে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট। এই যে পাচারকৃত অর্থ কিভাবে ফেরত আনবে বাংলাদেশ, আসলে অর্থনৈতিকভাবে কোথায় দাঁড়িয়ে, একই সময় বাজারের অবস্থা খুবই খারাপ। আমি সংক্ষেপে আপনাকে বলতে চাই, আগে এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই রাষ্ট্রবিজ্ঞানীরা, অর্থনীতিবিদ এবং পলিটিশিয়ানরা তো বলছেই, কারণ আমার দেশে যেটা কায়েম হয়েছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়, লুটেরা পুঁজিপতির যে দাপট দেখেছি আমরা, কল্পনা করা যায় না। একটি গণতান্ত্রিক দেশে কিন্তু সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে জাতীয় পুঁজিপতিরা। এটাকে সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থাকে বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়, অর্থাৎ ধনিক শ্রেণীর ব্যবস্থা। গ্রেট ব্রিটেন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখব এই শ্রেণীটা আসে, অর্থাৎ কলকারখানা তৈরি করবে, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম যেটা, শিল্পায়িত পুঁজি। ওটার ফলে কী হবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকরি করবে, তারপরে কী করে গ্রাম থেকে কৃষক এসে শ্রমিকে রূপান্তরিত হবে, অর্থাৎ ভিন্ন একটা ব্যবস্থা। সেইখানে আমরা কি দেখলাম, এইটি প্রতিষ্ঠিত না হয়ে তারা কি করলো, পুঁজিকে লুণ্ঠন করার জন্য উৎসাহিত করলো। কি করেছে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। তার প্রমাণ হচ্ছে যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেখানে আপনি দেখবেন তাদের পরিবারের যেই টাকা পাচারের যেই উদাহরণ আমরা দিতে পারি এখানে এসেছে, এটা কল্পনা করা যায় না। অর্থাৎ শাসক শ্রেণী যদি এত লুটেরা হয়, নিজের আত্মীয় স্বজন যদি লুটেরা হয় এবং অন্যান্য পুঁজিপতিদের যদি লুটেরা পুঁজিপতি সৃষ্টি করতে আগ্রহ প্রদর্শন করে, তাহলে তো দেশে টাকা পাচার করবেই। তার প্রমাণ কিন্তু আমরা আরও পাই, তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ, তিনিও কিন্তু স্পষ্টভাবে বললেন যে আমি যখন মন্ত্রী হয়ে প্রাইম মিনিস্টারের আশীর্বাদ আনতে যাই, তখন তিনি ইঙ্গিত দিলেন যে দেদারছে টাকা ইনকাম করো। একটা দেশে প্রাইম মিনিস্টার যদি এমনভাবে কথা বলে, তাহলে সেই দেশ কেমনভাবে চলবে, এই আঙ্গিকে কিন্তু সোহেল তাজ সাহেব কথা বলেছেন। তাহলে আপনি যে প্রশ্ন করলেন, এটা তো আমার তো মনে হয় এটা আরও যদি গভীরভাবে যদি তারা গবেষণা করে, আমার মনে হয় আরও বেশি টাকা লুটপাটের কাহিনী আমরা শুনতে পাবো। দেশটাকে একদম শেষ করে দিয়েছে ইউনূস সাহেব যে চালাচ্ছেন। আমি তাকে একটু বলবো, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা উচিত সকলের। মানে সেই অবস্থা থেকে অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে উত্তরণ করতে হলে সময় দিতে হবে, ধীরে ধীরে আপনার অগ্রসর করতে, আপনার আবার শূন্য থেকে কিন্তু শুরু করতে হচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন, বাজারে যে অবস্থা, আপনার এই শীতকালীন শাকসবজির দামও কিন্তু আমরা দেখছি কমতেছে না। তার কারণ হচ্ছে কি, ওই প্রডিউসিং ক্লাস যারা আছে, উৎপাদক শ্রেণী, তারা যেই দামে বিক্রি করে, আবার মিডল ক্লাস যারা আছে, মধ্যস্বত্বভোগী যারা, তারা বাজারে এসে কি করে, নিজস্ব চড়া দামে তারা এটাকে কনজিউমারের নিকট বিক্রয় করে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, কোনো সমন্বয় নাই আমার এখানে। সিন্ডিকেট চক্রের কথা আমরা বছরের পর বছর শুনি, সিন্ডিকেট চক্র তো এখনো আছে, আমরা শুনছি, খবরে শুনছি। আপনি তো 2 মাসের মধ্যে ইউনূস সাহেব তো 2 মাসের মধ্যে সিন্ডিকেট চক্রকে ভাঙতে পারবেন না। কারণ কি পারবেন না কেন, তাকে পারতে হলে একটু সময় দিতে হবে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত কারা? জড়িত তো বিগত সরকারের যে সিন্ডিকেট মেম্বাররা, তারাই জড়িত। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা ডিমে কি 4 টাকা লাভ করা যায়? আমার বাজারে যে 12টা এক ডজন যে ডিম 100 কত 70-80 টাকাও গিয়েছিল, সেখানে তারা ক্রয় করে কত দিয়ে, বিক্রয় করে কত, এটাতে দেখবেন সেখানে প্রকাশিত হয়েছে একটা ডিমে 4 টাকা করে লাভ করে। তো এটা কারা করে? ওই যে উৎপাদক, সে কি পায়? সে পায় না। যে কনজিউমার, তাকে বেশি টাকা দিতে হয়। কাকে দিতে হয়? ওই মধ্যস্বত্বভোগী। এবং এটা নাকি 2টা না 4টা পার্টি নাকি এটা সিন্ডিকেট মেম্বার নাকি এটা করতেছে।